আজকে ক্রাইমের যে ঘটনাটা শোনাবো সেটা একটা ইন্টারেস্টিং ইনভেস্টিগেশনের ঘটনা। একজন যোগ্য পুলিশ ইন্সপেক্টর একটা মার্ডার কেস সলভ করেছিল, অপরাধীকে অ্যারেস্ট করেছিল, সময় লেগেছিল ১৫ বছর ৮ মাস। তিনি যখন এটা সলভ করেছিলেন, তিনি কিন্তু ১ম থেকেই কাজ করছিলেন না। বিভিন্ন সময় বিভিন্ন ইনভেস্টিগেশন অফিসার এসছেন, চলে গেছেন। বিশেষ একটা গুরুত্ব দিয়ে ব্যাপারটাকে দেখেননি। কিন্তু তিনি যখন এসেছিলেন, তিনি নিজের পুরো মনোযোগটা লাগিয়ে দিয়েছিলেন এই কেসটাতেই। কেসটা পুরনো বলে তিনি নেগলেক্ট করেননি। শেষ পর্যন্ত তিনি ধরে ফেলেছিলেন সেই অপরাধীকে। আজকে শোনাবো আমেদাবাদের সেই ঘটনা। আমেদাবাদে দুটো ফ্যামিলি থাকতো। সাউথের ফ্যামিলি কিন্তু আমেদাবাদে থাকতো। তো ওকে কৃষ্ণন নামের একজন ভদ্রলোক, তার স্ত্রীর নাম ছিল রমণী। তাদের একমাত্র মেয়ে, বয়স ২৬ বছর হয়েছিল, একটা প্রাইভেট ব্যাংকে কাজ করত। তার জন্য একটা উপযুক্ত পাত্র তিনি খুঁজছিলেন। অন্যদিকে আরো একটা ফ্যামিলি, তারা তিরুঅনন্তপুরম থেকে এসে আমেদাবাদে কিছুদিন ধরে থাকতো। তাদের বড় ছেলে, তার নাম তরুণ কুমার ভিনরাজ। তার জন্য তারা একটা উপযুক্ত পাত্রী খুঁজছিল। ২ ফ্যামিলির মধ্যে যোগাযোগ হয়েছিল। তরুণ কুমার একটা প্রাইভেট স্কুলে ভলিবলের কোচ ছিল। লোকজন আসে, সজনীকে দেখে। দেখার পরে তরুণ কুমারের মা-বাবার পছন্দ হয়ে যায়। বিয়ে ঠিক হয়ে যায়, বিয়ে হয়ে যায়। ১৫ই নভেম্বর ২০০২ এ বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই আশেপাশের লোকজনের মনে হতো সব ঠিকঠাক আছে। ছেলেটা খুব ভালো, মিষ্টিভাষী, পোলাইট, খুব ভালো ছেলে, এত ভালো জামাই পাওয়া যায় না। অন্যদিকে মেয়ে মাঝে, মাঝে এসে মাকে বলতো যে বিয়েটা একদম ভালো হয়নি। কারণ তার হাসব্যান্ড তার কাছ থেকে তার সেলারিটা জোর করে কেড়ে নেয়। উল্টোপাল্টা ভাষায় গালাগালি করে। আর মেয়েটার মনে হচ্ছে তার হাসব্যান্ডের অন্য কারো সাথে সম্পর্ক রয়েছে। যদিও এই ব্যাপারগুলো সে নিজের মাকে বলেছিল, মা অন্য কাউকে বলেনি। মা মেয়েকে বোঝাচ্ছিল যে একসময় সব ঠিক হয়ে যাবে। কিন্তু বিয়ের কিছু সময় পরে হঠাৎ করে ১৪ই ফেব্রুয়ারি ২০০৩, বিয়ের মাত্র ২ মাস পর রাত্রেবেলায় ১০টার সময় জামাই কাঁদতে, কাঁদতে শ্বশুরকে কল করে জানিয়েছিল যে আপনাদের মেয়ে মারা গেছে। অবাক হয়ে যায় মা আর বাবা, কেন, কি ব্যাপার ঘটলো? তখন সে বলে যে ডাকাতের দল তাদের বাড়িতে এসেছিল। এসে এই ঘটনা ঘটিয়ে চলে গেছে। মা-বাবার বিশ্বাস হচ্ছিল না, কিন্তু তারা ছুটে সঙ্গে সঙ্গেই গেছিল জামাইয়ের বাড়িতে। তারাই কিন্তু পুলিশ টিমকে খবর দিয়েছিল। জামাইকে দেখে চিৎকার করে কাঁদছে, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। মেয়ের বডিটা পুলিশ টিম নিয়ে চলে যায়। বাড়ির জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। গয়না, টাকা পয়সা কিচ্ছু ছিল না। মেয়ে সজনীর গলায় যে চেইনটা ছিল সেটাকে জোরে টানা হয়েছিল, দেখে বোঝা যাচ্ছিল। ২ টুকরো হয়ে সেটা মেঝেতে পড়েছিল। মেয়ের গলায় ছিল মেয়েরই একটা ওড়না। সেটাতে নাকি ফাঁস লাগিয়ে জোরে টেনে ডাকাতরা সজনীকে মেরে ফেলেছিল। সে এতটাই কাঁদছিল যে পুলিশ সুযোগই পাচ্ছিল না তার কাছে ভালোভাবে প্রশ্ন করার। সে বারবার অসুস্থ আর অজ্ঞান হয়ে যাচ্ছিল বলে তাকে নিয়ে গিয়ে একটা সরকারি হসপিটালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। মা-বাবা পুলিশ টিমকে জানিয়েছিল যে তাদের সন্দেহ তাদের জামাই এই ঘটনা ঘটিয়েছে। কারণ যদি ডাকাত এসে থাকে, ডাকাত জামাইকে কিছুই করল না, শুধুই মেয়েকে মেরে ফেলল, এটা বিশ্বাসযোগ্য নয়। পুলিশ টিমেরও ব্যাপারটাতে বিশ্বাস হয়নি। পুলিশ সে একটু সুস্থ হয়ে যাওয়ার অপেক্ষা করছিল। ইতিমধ্যেই নেক্সট ডে সে কিন্তু পালিয়ে গেছিল হসপিটাল থেকে। এবার পুলিশ বা মেয়ের মা-বাবা, আত্মীয়-স্বজনরা
কারোর বুঝতে বাকি থাকে না যে এই ঘটনা তরুণ কুমার ঘটিয়েছে। তরুণ নিজে হাতেই হয়তো নিজের স্ত্রীকে মেরে ফেলেছে। তারপর থেকে কিন্তু পুলিশ খুঁজছে, তরুণকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনার ৩ বছর পর ২০০৬ সালে মেয়েটার মা আর বাবা, সেখানকার মুখ্যমন্ত্রী সেই সময় ছিলেন আমাদের দেশের বর্তমান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে তারা আবেদন জানিয়েছিলেন, সব ব্যাপারটা জানিয়েছিলেন। পুলিশের টিম গঠন হয়েছিল, কমিশনারকে ডেকে বলে দেওয়া হয়েছিল এই কেসটাকে যেন ভালোভাবে দেখা হয়, কিন্তু কিচ্ছু হচ্ছিল না। ওই ঘটনার পর ৩ বছর কাটে, ৬ বছর কাটে, ৯ বছর কাটে, ১৫ বছর কাটে। পুলিশের হাত তখনও ফাঁকা, কোনো ক্লু খুঁজে পাওয়া যায়নি। তারপর ওই এরিয়াতে আসে ক্রাইম ব্রাঞ্চের একজন নতুন ইনভেস্টিগেশন অফিসার। তার নজর পড়ে সাজনী মার্ডারের এই কেসটাতে। তিনি একটু আলাদাভাবে কাজ শুরু করেছিলেন। মা বাবা কিন্তু একইভাবে চেষ্টা করে যাচ্ছে। নেতা, মন্ত্রী, পুলিশ কমিশনার, ইন্সপেক্টর, কোথাও তারা যেতে বাদ রাখে না। যখন যেখানে সম্ভব হয় সেখানে গিয়ে তারা দেখা করে। তারা বারবার ওই কেসটা মনে করিয়ে দেয় আমাদের আইন ব্যবস্থাকে। তাদের জীবনের একটাই উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছিল যে তাদের মেয়ের মার্ডারার তরুণ কুমারকে যেন ধরে ফেলা হয়। ২০১৮ সালে ওই কেসটা ক্রাইম ব্রাঞ্চের এক নতুন ইনভেস্টিগেশন অফিসারের হাতে যায়। তিনি কিন্তু এবার নিজের মতো করে তদন্ত করা শুরু করেছিলেন। তার একটা আলাদাই স্টাইল ছিল তদন্ত করার। তিনি প্রথমেই ওই এরিয়া, আমেদাবাদ এরিয়া, যেখানকার মেয়েটা বা যেখানকার ছেলেটা ছিল, সেই এরিয়ার সমস্ত তরুণ নামের লোকজনের কল ডিটেল চেক করা হয়। প্রায় ১ লাখ মানুষ ছিল যাদের নাম ছিল তরুণ, কিন্তু সুবিধাজনক কিচ্ছু হয় না। এবার অফিসার ঠিক করেছিলেন যে তরুণের যে মা রয়েছে ওই শহরেই, যার নাম আনাম্মা, বৃদ্ধা মানুষ, একাই থাকেন। সেই তরুণের মা পেইং গেস্ট রাখেন নিজের বাড়িতে। ৪ জন পুলিশ কর্মী সাধারণ ড্রেসে তরুণের মা আনাম্মার বাড়িতে গিয়ে পেইং গেস্ট থাকা শুরু করে। আনাম্মার সাথে বন্ধুত্ব করে, কিছু প্রতিবেশীদের সাথেও তাদের পরিচয় হয়। বিভিন্ন সময়ে আনাম্মার সাথে তারা কথা বলে। আনাম্মার কাছে তেমন কোনো ক্লু তারা পায়নি। আনাম্মা ভীষণ সাবধানে কথাবার্তা বলে, এটা বোঝা যায়। ছেলেদের কথা হলেই তিনি এড়িয়ে যেতেন। আশেপাশের লোকজনের কাছে ওই পেইং গেস্টরা জিজ্ঞেস করে যে আনাম্মার ছেলে মেয়ে নেই। সবাই বলে আনাম্মার ২ ছেলে রয়েছে, একটা আমেদাবাদ শহরেই অন্য কোথাও থাকে, আর আরো একজন ছেলে সে সাউথের কোথাও থাকে, তবে তার বেশি তাদের কিছু জানা নেই। পুলিশ কিন্তু তরুণের ছোট ভাই যে আমেদাবাদ শহরেই থাকতো তার বিভিন্ন কলের ওপর আর আনাম্মার কলের ওপর সবসময় নজর রেখেছিল। হঠাৎ করে একদিন পুলিশ লক্ষ্য করে যে ব্যাঙ্গালোর থেকে একটা কল এসেছিল আনাম্মার ফোনে। কলটা এসেছিল নিশা পারভিন নামের কোনো মহিলার ফোন থেকে। পুলিশ কিন্তু সব সময় নজর রাখছিল ভাইয়ের আর মায়ের কলের ওপর। কিছুদিন আগেই ৪ জন পুলিশকর্মী যারা আনাম্মার বাড়িতে পেইং গেস্ট হিসাবে থাকছিল তারা লক্ষ্য করেছিল আনাম্মা ১ সপ্তাহের জন্য কোথাও একটা গেছিলেন। আনাম্মা ফিরে আসতে সেই ৪ জনের মধ্যে একজন আনাম্মাকে জিজ্ঞেস করেছিল, আপনি কোথায় গেছিলেন? আনাম্মা বলেছিল যে তিরুঅনন্তপুরম আমার গ্রামের বাড়ি, আমি সেখানে গেছিলাম, আর সেখান থেকে ব্যাঙ্গালোর গেছিলাম। এই যে বারবার ব্যাঙ্গালোরের নাম আসছিল, এই ব্যাপারটাতে পুলিশের সন্দেহটা বাড়িয়েছিল। পুলিশের মনে হচ্ছিল যে আনাম্মার সাথে ব্যাঙ্গালোরের একটা কোনো সম্পর্ক রয়েছে, হয়তোবা আনাম্মার ছেলে তরুণ কুমার এখন ব্যাঙ্গালোরেই রয়েছে। পুলিশ আবারও লক্ষ্য করে, আবার একটা কল আসে ব্যাঙ্গালোর থেকেই আনাম্মার ফোনে।
কলটা এসেছিল একটা ল্যান্ডলাইন নাম্বার থেকে। আর নাম্বারটা ছিল ব্যাঙ্গালোরের একটা বিশাল মাল্টিন্যাশনাল কোম্পানির ল্যান্ডলাইন নাম্বার। এবার কিন্তু পুলিশ সজাগ হয়। তাদের মনে হয় যে ওই মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে এই মহিলার কোনো যোগাযোগ অবশ্যই রয়েছে। কারণ সেখান থেকে কে এই মহিলাকে কল করবে? পুলিশ এবার চলে যায় ব্যাঙ্গালোরে, সেই অফিসের সামনে। বিশাল বিল্ডিং। অফিসে কাজ করে মোট ৩৫,০০০ মানুষ। সেই ৩৫,০০০ মানুষের নাম চেক করা হয়। একজনও তরুণ ছিল না ওই অফিসে। কিন্তু সাধারণ ড্রেসে পুলিশ সবসময় ওই বিল্ডিং এর নিচে থেকে নজর রাখছিল বিল্ডিং এর ভেতরে কারা ডিউটি করতে আসছে বা কারা এই বিল্ডিং থেকে বেরিয়ে বাইরে যাচ্ছে। বেশ কয়েকদিন কাটে। সুবিধাজনক কোনো ক্লু পুলিশ খুঁজে পায়নি। এবার পুলিশ গেছিল ওই বিল্ডিং এর সিকিউরিটি গার্ডের কাছে। তরুণ কুমারের একটা পুরনো ফটো দেখানো হয়েছিল ওই সিকিউরিটি গার্ডকে। জিজ্ঞেস করা হয়েছিল যে এই ভদ্রলোক কি এই বিল্ডিং এ আসেন? সে কিচ্ছু বলতে পারেনি। তারপরে আবারও অন্য একজন গার্ডকে জিজ্ঞেস করা হয় যে এই ভদ্রলোককে কি তোমরা এই বিল্ডিং এ আসতে বা যেতে কখনো দেখেছো? তখন সে বলে হ্যাঁ, দেখেছি। সে কোন ফ্লোরে বসে, কোনটা তার কেবিন, সে যে একটা খুব বড় পোস্টে কাজ করে সেটাও সেই গার্ড জানিয়ে দিয়েছিল পুলিশ টিমকে। পুলিশ কিন্তু ব্যাপারটা কোথাও কাউকে জানায়নি, কারণ পুলিশের মনে হয়েছিল যদি গার্ডদেরকে এই ব্যাপারে বলা হয় তাহলে হয়তো এই তরুণ কুমারের কানে কথাটা গেলে সে এখান থেকে পালিয়ে যেতে পারে। এবার তরুণ কুমার যে ফ্লোরে কাজ করে সেই ফ্লোরে উঠে যায় পুলিশ। পুলিশ কিন্তু সেই ফটোটা আবারও সেখানকার একজন এমপ্লয়িকে দেখিয়ে জিজ্ঞেস করেছিল যে এই ভদ্রলোক কি এখানে কাজ করেন? সেই এমপ্লয়ি বলেছিল যে আমাদের অফিসে এই ধরনের চেহারার একজন এমপ্লয়ি আছেন, তবে তার নাম তরুণ নয়, তার নাম হচ্ছে প্রবীণ ভটেলে। পুলিশ কিন্তু বুঝে ফেলে যে তরুণ এখানে নিজের নাম পাল্টে কাজ করছে। জিজ্ঞেস করা হয় যে তার কেবিনটা কোথায়? কেবিন দেখিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারা বলেছিল যে যখন তখন এইভাবে স্যারের সাথে দেখা করা যায় না। উনি এই কোম্পানির এক্সিকিউটিভ ম্যানেজার। রিকোয়েস্ট করে পুলিশ বলে যে ২ মিনিটের জন্য যাচ্ছি, খুব জরুরি দরকার আছে। তার বাড়ি থেকে আসছে। পুলিশ সিম্পল ড্রেসে তার কেবিনে গিয়ে ঢুকেছিল। তিনি নিজের কাজ করছিলেন। হঠাৎ করে দাঁড়িয়ে তরুণ বলে ডাক দিয়েছিল পুলিশ। তিনি চমকে ওঠেন। এটাই দেখে পুলিশের আর বুঝতে একটুও অসুবিধা হয়নি যে ওই ভদ্রলোক প্রবীণ ভটেলে নয়, উনি আসলে তরুণ। পুলিশ বলে যে আপনার খেলা শেষ হয়েছে, আপনি অ্যারেস্ট হয়েছেন। সে পুলিশকে জিজ্ঞেস করেছিল যে আপনারা আমাকে ধরলেন কিভাবে? পুলিশ বলে সে কথাটা পরে হবে। আগে আপনি আমাদেরকে উত্তর দিন যে আপনি এখানে পৌঁছালেন কিভাবে? তখন সে যে ব্যাপারটা পুলিশকে গল্প করে শুনিয়েছিল সেটা হচ্ছে সে নিজের স্ত্রীকে বিয়ে করতে চায়নি। সে একটা অন্য মেয়েকে ভালোবাসতো, বিয়ে করতে চাইতো। কিন্তু বাড়ির লোকজনের তাকে পছন্দ ছিল না। সেই জন্য তার মা-বাবা তার জন্য পাত্রী খুঁজছিল। তারা পাত্রী রূপে খুঁজে পেয়েছিল সজনীকে। সজনীর সাথে প্রায় জোর করেই তার বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। বিয়ে হয়ে যায়, তারপরে কিন্তু দুজনে সবসময় মনোমালিন্য লেগে থাকত। তার যখন বিয়ে হয়ে গেছিল তার গার্লফ্রেন্ড খবর পেয়ে ভীষণ কান্নাকাটি করেছিল আর বলেছিল কোনোদিন তোমার মুখ দর্শন করব না। কিন্তু তরুণ বলেছিল যে আমি আমার স্ত্রীর কাছে ডিভোর্স নিয়ে তোমার সাথেই বিয়ে করব, এই বিয়েটা আমার ফ্যামিলি জোর করে দিয়েছে। গার্লফ্রেন্ড খুশি হয়েছিল। তরুণ যে কোনোভাবে সজনীকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিয়ে সেই গার্লফ্রেন্ডের সাথে বিয়ে করার ইচ্ছাই তার ছিল। ঘটনার দিন তার সাথে তার স্ত্রীর
এই অ্যাফেয়ারের ব্যাপারে কথা হয়, ঝগড়া হয়। তরুণের রাগ এতটাই বাড়ে যে সজনীর গলার ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে তাকে সে মেরে ফেলেছিল। মেরে ফেলার পর যে নাটকটা করেছিল সেটা তো আমি আগেই বলেছি। তারপরে হসপিটাল থেকে পালিয়ে গিয়ে সোজা চলে গেছিল সেই গার্লফ্রেন্ডের কাছে। গার্লফ্রেন্ডকে গিয়ে বলেছিল যে ভ্যালেন্টাইন্স ডে এর একটা খুব ভালো গিফট তোমাকে দেব। সেদিন গিয়ে সে জানায় যে আমি তোমার জন্য ভ্যালেন্টাইন্স ডে এর সবথেকে ভালো গিফট রেডি করে ফেলেছি। গার্লফ্রেন্ড বলে যে কি সেই গিফট? গার্লফ্রেন্ড ভেবেছিল যে তার বয়ফ্রেন্ড হয়তো ডিভোর্স নেওয়ার ব্যবস্থা করেছে, কিন্তু তার বয়ফ্রেন্ড বলেছিল যে আমি আমার স্ত্রীকে মেরে ফেলেছি। অবাক হয়ে যায় গার্লফ্রেন্ড, ঘাড় ধাক্কা দিয়ে নিজের বয়ফ্রেন্ডকে নিজের বাড়ি থেকে বের করে দিয়েছিল আর বলেছিল কোনো মার্ডারারের সাথে আমি কখনো বিয়ে করব না। সেই দিন সে বুঝে গেছিল এখানে আর থাকা যাবে না। সে সোজা চলে গেছিল ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে তার এক বন্ধু থাকতো, বন্ধু ঠিক বলবো না, তার জুনিয়র, কলেজে তার জুনিয়র ছিল, নাম ছিল প্রবীণ ভটেলে। প্রবীণ ভটেলের একটা কোচিং সেন্টার ছিল, সেখানে বিভিন্ন বাচ্চারা পড়াশোনা করত। সেই কোচিং সেন্টারে প্রবীণের কাছে গিয়ে বলে যে আমার কিছু কাজ দে, আমার ব্যবসায় লস হয়ে গেছে, আমি কি করব? তো প্রবীণ তাকে ইংলিশ টিচারের কাজ দিয়েছিল। সে সেখানে বেশ কিছু সময় ইংলিশ পড়িয়েছিল। সে যখন পড়াতো, তো সেও একা মানুষ, অন্যদিকে প্রবীণ, সেও একাই থাকে। দুজনের খুব বন্ধুত্ব হয়ে যায়। তারপরে একই ফ্ল্যাটে তারা থাকতে শুরু করে। থাকতে থাকতে তরুণ প্রবীণের খুব ক্লোজ হয়ে যায়। এতটা ক্লোজ হয়ে যায় যে তার ল্যাপটপের পাসওয়ার্ড, তার আহ, পাসবুকের পিন সবটাই তার জানা ছিল। সে একদিন তার ল্যাপটপটা ইউজ করছিল, করতে করতে প্রবীণের যত রকম ডকুমেন্ট সবগুলো সে নিয়ে নিয়েছিল। স্ক্যান করে প্রবীণের ফটোর জায়গায় নিজের ফটো অ্যাড করে সেগুলো ব্যবহার করতে শুরু করেছিল। সেই শহর ছেড়ে সে অন্য কোথাও চলে গেছিল। যাওয়ার পরে ওই ডকুমেন্টের মাধ্যমে সে ওই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজও পেয়ে গেছিল। তারপরে নিজের পরিচয়টাকে পুরোপুরি পাল্টে ফেলে খুব ভালোভাবেই সে জীবন কাটাচ্ছিল। 2009 নিশা পারভিন নামের এক মহিলার সাথে তার আলাপ হয়েছিল। আলাপের পর তারা দুজন বিয়েও করেছিল। তারপরে তাদের 2 ছেলেও হয়, সুখের সংসার। আর ওই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে প্রবীণ ভটেলের বিভিন্ন ডকুমেন্ট, মার্কশিট ইত্যাদি দেখিয়ে কিন্তু সে চাকরিটা জোগাড় করেছিল। 22 লাখ টাকা পার ইয়ারের হিসাবে সে স্যালারিও পাচ্ছিল। সব ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে পুলিশ চলে আসে, তাকে ধরে ফেলেছিল। এখনো আজীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে সে জেলেই রয়েছে। আর সজনীর বাবা মায়ের লম্বা যে অপেক্ষা তারা করছিল যাতে তাদের মেয়ের অপরাধী ধরা পড়ে, সে ধরা পড়েছিল 15 বছর 8 মাস পরে ধরা পড়েছিল। অপেক্ষা চলছিল, অপেক্ষা শেষ হয়েছিল। মা বাবা কিন্তু এতেই খুশি যে তাদের সন্তানের ওপর যে অবিচার করেছে তার শাস্তি হয়েছে।